দর্শক, একদিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমরা সরাসরি পর্যায়ে চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। আগে নিজেদেরকেই করে নিতে হয়। যে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না। আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই, তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে, আমি মনে করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে, বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না, তখন ওই পেনশন হিসেবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে। অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের, আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। আর একেবারে নিম্নবিত্ত যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা, সেটা হচ্ছে সমতা। কেউ যদি 500 টাকা রাখে, অর্থাৎ এই যে কাজ টাজ করে যে টাকাটা পাবে সেখানে যদি 500 টাকা একটা স্কিম সে যোগ দেয়, তাকে আমি সরকারের পক্ষ থেকে আরও 500 টাকা দেবো, তাহলে তার 1,000 টাকা জমা হবে। তো 1,000 টাকা জমা হলে পরে এই টাকাটা সে 20 বছর পরে তুলতে পারবে পেনশন হিসেবে, সেখান থেকে প্রতি মাসে নিতে পারবে, মূলধনটা থেকে যাবে কিন্তু পেনশন হিসেবে টাকা নিতে পারবে, বা 30 বছর পরে নিতে পারবে। যত সময় বেশি পরে নিবে তত বেশি টাকার অঙ্ক তুলতে পারবে। কাজে এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। তার কারণ হচ্ছে 96 সালে আমি সরকার হিসেবে প্রথম বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, স্বামী পরিত্যক্তা ভাতা চালু করি। আমরা সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করি। এমনকি আমাদের কর্মজীবী মেয়ে যারা অন্তঃসত্ত্বা তাদেরকে ভাতা দিচ্ছি যাদের পুষ্টি নিশ্চয়তা করবার জন্য। যাদের বাচ্চা হয়, বুকের দুধ খায়, সেই মাকে আমি ভাতা দিচ্ছি যারা কর্মজীবী তাদের জন্য। এভাবে বহুমুখী কর্মসূচি আমরা নিচ্ছি। আমি চাই না যে আমাদের দেশের মানুষ সারা জীবন ভাতার উপর নির্ভরশীল থাকুক। যে পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না, ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে। সেই জন্য এই বিশেষ ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। এবং আমার মনে করি আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের এতে এই পেনশন স্কিমে যদি সে পয়সা জমাতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না, সেটা হলো বাস্তব। তাছাড়া নিজেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন, এরই পাশাপাশি আমাদের যারা যুব সমাজ যেমন কম্পিউটার ট্রেনিং নিচ্ছে, এই কম্পিউটার ট্রেনিং আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি করে দিচ্ছি, ল্যাব করে দিচ্ছি। আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, ইনকিউবেশন সেন্টার এবং কম্পিউটার ট্রেনিং আমরা করাই দিচ্ছি। এর মাধ্যমে প্রত্যেকের জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে যারা প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবে, অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম, অর্থাৎ আপনি শুরু করবেন যখন, তখন তাকে একটা সাহায্য করা, একটা অনুদান দেওয়া হয় যে সেটা একটা মূলধন হিসেবে সে ব্যবসা বাণিজ্য তৈরি শুরু করতে পারে, কোম্পানি খুলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে। ওই চাকরির জন্য ধন না দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। যে বাংলাদেশ একসময় 15ই আগস্টের পরে দেশে বিদেশে মানুষ খুব করুণ চোখে দেখতো,
বাংলাদেশ মানে গরিব দেশ, বাংলাদেশ মানে দরিদ্র দেশ, বাংলাদেশ মানে ভিক্ষা করে খায়, বাংলাদেশ মানুষের কাছে হাত পেতে চলে, একটা তুচ্ছ তাচ্ছিল্য করতো, যেটা আমার খুব কষ্ট লাগতো। কারণ আমরা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবটাকে সারা দিয়েই এই দেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছে। স্বাধীন দেশের নাগরিক আমরা, যুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বদের সবার মাথা উঁচু করে চলবো, কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করেছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যখন কিছু বলি নিজেটা আগে করতে হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যেটা অনাবাদি জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া, টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব। আর জমি মালিকরা যারা, তারাও ভাগ পাবে, যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষানি তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। তাহলে আমরা ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে। আমরা প্রত্যেকটা স্কুল 2 মাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি। প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক, তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না, মেয়েদের জন্য কোনো সুযোগ, আমরা সে ব্যবস্থাটা করে দিয়েছি। আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। আমি জাতির পিতা প্রায় 26,000 স্কুল জাতীয়করণ করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি। শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকার আসার আগে তাদের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, সেইভাবে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি।